ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমাদের আলোচ্য বিষয়ে আমরা নির্ধারণ করেছি চাকরির পরীক্ষায় বারবার আসা 20টা অঙ্ক নিয়ে। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো শুরুতেই স্ক্রিনে আপনারা যে অঙ্কটা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে 5 এর কত শতাংশ 7 হবে। খুবই সহজ অঙ্ক, জাস্ট করার কৌশলটা একটু আপনাদের জানতে হবে। তাহলে কি বের করতে বলেছে? 5 এর কত শতাংশ। তাহলে আমরা ধরে নিব যে 5 এর x শতাংশ মানে 7 হবে। এবার যদি আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করি তাহলে আমরা বলবো এইভাবে, 5 এর x শতাংশ ইকুয়াল কত হবে? 7 হবে। জাস্ট এই লাইনটা যদি আপনারা করতে পারেন তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে আপনাদের। তাহলে বা আমরা কি করব, 5 এর x শতাংশ বা x% মানে কি? উপরে x, তার নিচে কত? 100 ইকুয়াল হচ্ছে 7। আচ্ছা বলেন তো দেখি, এই 5 উপরের সংখ্যা কিনা? অবশ্যই উপরের সংখ্যা। এবার যদি আমরা কাটাকাটি করি, 5 20 100 কাটা যাচ্ছে, তাহলে বা উপরে থাকছে x আর নিচে থাকছে 20 ইকুয়াল কত? 7। তাহলে 7-এর নিচে মনে একটা 1 আমরা মনে মনে কল্পনা করতে পারি। তাহলে 1কে দিয়ে x কে গুণ করলে x, 20কে দিয়ে 7কে গুণ করলে কত হয়? সুতরাং x ইকুয়াল 7 × 14, তার মানে 140 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি 5 এর 140 শতাংশ হচ্ছে 7। তার মানে আমাদের সঠিক উত্তর কত? ঘ নম্বরটা রাইট। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তাহলে দেখেন, 1 নম্বর অঙ্কটা আমি করে দিয়েছি। তাহলে 2 নম্বর অঙ্কটা আপনারা নিজেরাই করতে পারবেন। 2 এর কত শতাংশ 8 হবে? তো আপনারা 2 নম্বর অঙ্কটা করেন, করার পরে অ্যান্সার বের করে কমেন্ট সেকশনে আমাকে জানাই দেন। ঠিক আছে? এইবার দেখেন, শতকরার এই অঙ্কটাতে কি বলা হচ্ছে যে 24 সংখ্যাটি কোন সংখ্যার 32% সমান। তাহলে একইভাবে আমরা চিন্তা করব যে 24 সংখ্যাটি কোন সংখ্যার যেহেতু বলেছে, তাহলে আমরা ধরবো যে ধরি সংখ্যাটি হচ্ছে x। তাহলে আমরা লিখতে পারি এখানে, অবশ্য যদি আমরা রিটেন বেজে অঙ্ক করি তাহলে আমরা লিখতে পারি ধরি আমাদের সংখ্যাটি ইকুয়াল হচ্ছে x। এবারে আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো। তো প্রশ্ন মতে আমরা কি লিখব? আমরা লিখব 24 সংখ্যাটি কোন সংখ্যার 32%। তার মানে আমরা লিখব যে x এর 32%, ইংরেজি দিয়ে লিখলাম আমি 32%, ইকুয়াল হচ্ছে 24। এই যে লাইনটাকে আমি যে ঘুরিয়ে লিখলাম, এখানে বলা হচ্ছিল যে 24 সংখ্যাটি কোন সংখ্যার 32%, এই জন্য কিন্তু এভাবে ঘুরিয়ে লিখলাম। তার মানে x এর 32% মানে হচ্ছে 24, যদি আমরা সোজাভাবে চিন্তা করি। তাহলে x এর 32% মানে কি? উপরে 32, তার নিচে কত? 100 ইকুয়াল হচ্ছে 24। যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 8 32 থাকলো কত? 4। তাহলে 4 25 100। তাহলে বা আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে 8x, তার নিচে হচ্ছে 25 ইকুয়াল কত? 24। তাহলে 24 এর নিচে 1 রয়েছে। তাহলে বা আমরা কল্পনা করতে পারি কি যে 8x ইকুয়াল টু 24 × 25। কল্পনা মানে হচ্ছে এই 1 কল্পনা করে আমরা এটাকে এটা দিয়ে গুণ করব, এই জন্য 8x হয়েছে। তাহলে বা x ইকুয়াল টু উপরে 24 × 25 আর নিচে কত? 8টা নিচে চলে যাচ্ছে, যেহেতু গুণ আকারে ছিল এখানে এসে ভাগ হয়ে গেল। তাহলে 3 8 24 থাকলো 3। তাহলে ইকুয়াল x এর মান দাঁড়াচ্ছে 3 25 75। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 75। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এবারে দেখেন, এই অঙ্কটা আমি আপনাদের হোমওয়ার্ক দিলাম। 45 কোন সংখ্যার 60%? তাহলে কোন সংখ্যাকে আপনারা x ধরে নিয়ে অঙ্কটা করেন, করার পরে অ্যান্সারটা আপনারা কমেন্ট সেকশনে জানাই দেন। ঠিক আছে? এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। দেখেন, এই অঙ্কটা কিন্তু বিসিএস পরীক্ষার একটা অঙ্ক। এটা বিসিএস এ এসেছিল, এরপরে অসংখ্য চাকরির পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা পরবর্তী সময় এসেছে। বলা হচ্ছে কোনো সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি, উহা কত? তার মানে আমাদের ধরে নিতে হবে যে ধরি সংখ্যাটি হচ্ছে x। তাহলে x এর মান বের করলেই আমার মান বের হয়ে যাবে। তাহলে সংখ্যাটাকে আমরা x ধরে নিলাম। তাহলে এবার আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করব। তো প্রশ্ন মতে আমরা কিভাবে লিখব যে কোনো সংখ্যার 40%, তাহলে আমরা লিখব x এর 40%। যেহেতু আমরা সংখ্যাটাকে x ধরেছি, তাহলে x এর 40% এর সাথে 42 যোগ করলে, তার মানে এটার সাথে 42 যদি আমরা যোগ করি তাহলে ফলাফল মানে ইকুয়াল ওই সংখ্যাটি হবে। আচ্ছা, ওই সংখ্যাটা মানে কোন সংখ্যা? x। তার মানে আমরা x লিখে দিলাম। ঠিক আছে? তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে বা আমরা কি লিখতে পারি? x এর 40% মানে কত? উপরে 40, তার নিচে হচ্ছে 100, প্লাস হচ্ছে 42 ইকুয়াল কত? x।
তাহলে বা আমরা যদি কাটাকাটি করি তাহলে 0 0 কেটে দিলাম, 2 2 4, 5 2 10। তাহলে উপরে কত হচ্ছে? উপরে হচ্ছে 2x, এই যে 2 আর x গুণ, আর নিচে হচ্ছে 5 প্লাস 42 ইকুয়াল হচ্ছে x। তাহলে বা এখানে লসাগু হয় 5, 5 দিয়ে 5কে যদি আমরা ভাগ করি তাহলে 1, 1 দিয়ে 2xকে গুণ করলে হয় 2x, প্লাস 5 দিয়ে 42কে গুণ করলে 5 2 10 এর 0 হাতে 1, 4 5 20, আর কত? 1 এ 21। তাহলে কত হচ্ছে? 210 ইকুয়াল কত? x। তাহলে এর নিচে 1 রয়েছে, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, তাহলে বা আমরা 5 দিয়ে x কে গুণ করলে হয় 5x ইকুয়াল 2x প্লাস 210। তাহলে 2x প্লাস হচ্ছে 210। তাহলে বা 5x মাইনাস 2x ইকুয়াল টু হচ্ছে 210। তাহলে সুতরাং বলেন তো দেখি এখানে 3x ইকুয়াল টু 210 হয় কিনা? সরি, এখানে বা হবে। ফাইনালি আমরা x ইকুয়াল লিখতে পারি 210কে 3 দিয়ে ভাগ করলে 3 7 21, তাহলে 0। তার মানে 3 গুণাকারে আছে, এদিকে ভাগ হয়ে গেল, তাহলে 210 ভাগ 3 হলে 70 হয়। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 70 বা 70। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এবারে দেখেন, এই অঙ্কটা আমি আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আমি একই ধাঁচের একটা করে অঙ্ক করে দিলাম এবং বাকি একটা করে আমি আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। বলা হচ্ছে কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60, তবে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটা x ধরে নেবেন। আর যেভাবে আমি লাইন পড়ে পড়ে অঙ্ক লিখেছিলাম সেভাবে আপনারা অঙ্কগুলো লিখে করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর কমেন্ট সেকশন অবশ্যই আপনারা জানাই দেবেন অ্যান্সারগুলো কত হচ্ছে। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। দেখেন আপনারা, পার্সেন্টেজের এই অঙ্কগুলোও কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায় অনেক বেশি বেশি। বলা হচ্ছে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? আচ্ছা, তাহলে মোট ছাত্র হচ্ছে, আমরা লিখতে পারি যে আমাদের মোট ছাত্র ইকুয়াল হচ্ছে 60 বা 60। তাহলে কি বলেছে? ফেল করেছে কতজন বলেন তো দেখি? 42 জন। তাহলে আমরা যদি বলি পাশ করেছে কতজন, তাহলে আমাদের পাশ করেছে কিন্তু 18 জন। তাহলে কি বের করতে বলেছে? পাশের হার। তাহলে পাশের হার আমরা কিভাবে বের করতে পারি? আমরা লিখব পাশের হার, লিখে ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা নিচে কত লিখব? নিচে হচ্ছে মোট ছাত্র 60 জন, এর মধ্যে পাশ করেছে 18 জন। যেহেতু পাশের হার বের করতে বলেছে তাহলে গুণন 100। তাহলে 0 0 কাটা দিলাম, 6 দিয়ে যদি আমরা কাটি 3 6 18, আর 3 দিয়ে 10কে গুণ করলে 3 10 কত হবে? 30। তার মানে পাশের হার কত শতাংশ? পাশের হার হচ্ছে 30%। 60 জন ছাত্রের মধ্যে যদি 42 জন ফেল করে তাহলে পাশের হার হয় কত শতাংশ? পাশের হার হয় আমাদের 30% বা 30%। তেলের মূল্যের এই অঙ্কটা আপনারা দেখেননি, এরকম চাকরি প্রার্থী খুব কমই রয়েছেন। এই অঙ্ক অসংখ্যবার পরীক্ষায় আসে, আপনাদের উত্তর সহ মুখস্থ হয়ে গিয়েছে। তো এই অঙ্ক আমি আর করে দিচ্ছি না, আপনারা উত্তরটা বের করে কমেন্ট সেকশনে আমাকে জানাই দেন যে 13 নম্বর অঙ্কটার উত্তর কত হবে, ঠিক আছে? দেখেন স্ক্রিনে এই অঙ্কটা হচ্ছে জ্যামিতি সংক্রান্ত একটা অঙ্ক। এই অঙ্কটা আমরা এবারে সলিউশন করব। বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ এ ইকুয়াল, মানে এ কোণ ইকুয়াল 40 ডিগ্রি এবং বি কোণ ইকুয়াল 60 ডিগ্রি যদি হয়, তাহলে এসিডি ইকুয়াল কত ডিগ্রি? তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করব। আমরা তো জানি না ত্রিভুজটা কেমন হবে, তা আমি একটা আনুমানিক একটা ত্রিভুজ অঙ্কন করলাম। তো ধরেন এটা একটা ত্রিভুজ, আমি বলতেছি এটা এ, এটা বি আর এটা সি। আনুমানিক আমি ধরে নিলাম মানগুলো এবিসি। তাহলে বলা হচ্ছে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে, তার মানে এই যে বাহুটা, ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে আমি এখান থেকে শুরু করে এটাকে ডি পর্যন্ত বর্ধিত করে দিলাম, এ পর্যন্ত আসলাম। কোণ এ ইকুয়াল কোণ 40 ডিগ্রি, অর্থাৎ এ এর মান কত ডিগ্রি? 40 ডিগ্রি, মানে এটা 40 ডিগ্রি। কোণ বি ইকুয়াল 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। আচ্ছা বলেন তো দেখি কি বের করতে বলেছে? এসিডি কত ডিগ্রি, অর্থাৎ এসিডি, অর্থাৎ এই যে কোণটা রয়েছে এই কোণটা কত ডিগ্রি সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা বলেন তো দেখি আমরা জানি কি না যে একটা ত্রিভুজ কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 180 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজের এই 3 কোণের সমষ্টি সবসময় 2 সমকোণ বা 180 ডিগ্রি হয়। তাহলে 40 আর 60 এই দুটো মিলে এ আর বি কোণ মিলে দেওয়া আছে 100 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে বলেন তো দেখি? 100 ডিগ্রি যদি হয় তাহলে এটা হবে 80 ডিগ্রি। আচ্ছা, আর একটা জিনিস আমরা জানি যে একটা সরল কোণ সবসময় 180 ডিগ্রি উৎপন্ন করে। এই তো একটা সরল কোণ, তাই না? এখান থেকে এটা পুরোটাই একটা সরল কোণ। তাহলে এই সরল কোণটাও 180 ডিগ্রি উৎপন্ন করবে। আর এইখানে কোণ সি যদি 80 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এসিডি, অর্থাৎ মাঝখানেরটাকে আমরা কোণ নির্ধারণ করি এসিডি। কোণ এসিডি মানে হচ্ছে কোণ সি কোণ, একই কথা, এটা বা এটা সেম জিনিস। তাহলে 180 থেকে 80 বাদ দিলে কত থাকে বলেন তো দেখি?
আমি আরেকবার একটু হিসাবটা করি যে এ কোণ হচ্ছে 40 ডিগ্রি যেটা দেওয়া ছিল, আর বি কোণ হচ্ছে 60 ডিগ্রি যেটা দেওয়া ছিল। 60 আর 40 100 হয়, তাহলে এটা 80 ডিগ্রি। এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এক সরল কোণ মানে কত ডিগ্রি? এক সরল কোণ মানে কিন্তু 180 ডিগ্রি, আমরা যেটা বলেছি এখানে। তাহলে এটা 80 ডিগ্রি হলে এই কোণটা কত ডিগ্রি? 100 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি যে গ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে কিন্তু রাইট। খুব ভালোভাবে আপনারা খেয়াল করবেন যে অঙ্ক কোথাও ভুল হচ্ছে কিনা। যদি ভুল হয় অবশ্যই আপনারা যদি বুঝতে পারেন, অনেকেই হয়তো বুঝতে পারবেন না যে ভুল হচ্ছে কিনা, যারা একেবারেই নতুন, যারা মোটামুটি অঙ্ক পারেন বা একেবারেই হচ্ছে এক্সট্রিম লেভেলের আপনারা অঙ্ক পারেন বা প্রো লেভেলের অঙ্ক পারেন, তো তারা অবশ্যই ভুলটা বুঝতে পারবেন যে কোথাও ভুল আমার হচ্ছে কিনা। তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আমি কোনো কিছু ভুল বলেছি কিনা বা কোথাও ভুল হয়েছে কিনা। অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখবেন, আমি কিচ্ছু মনে করব না। ঠিক আছে, তো এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, ইতিপূর্বে 2-3 বার আমি এই অঙ্কটাও করে দিয়েছি, আমি আরও করে দিচ্ছি আর একবার এই ভিডিওতে, কেননা এই ধরনের অঙ্কগুলো যেহেতু বেশি আসছে বিভিন্ন চাকরি পরীক্ষায়, এই জন্য আমি করে দিচ্ছি। বলা হচ্ছে কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 এবং 10 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে আমি ধরলাম একটা ত্রিভুজ, এই হচ্ছে একটা ত্রিভুজ, আনুমানিক আমি ধরে নিলাম এটা একটা ত্রিভুজ, এটা এ, এটা বি, আর এটা কি সি। তাহলে এই যে এবিসি ত্রিভুজটা, এই ত্রিভুজটার এই যে একটা 6 মানে বাহুর দৈর্ঘ্য, তার মানে আমরা ধরলাম এটা 6, এটা আর একটা বাহু ধরলাম এটা 8, এইটা আর একটা বাহু ধরলাম এটা হচ্ছে 10। তাহলে এ বি মানে 6, তাহলে এ বি ইকুয়াল টু 6। বলেন তো বিসি ইকুয়াল কত? বিসি ইকুয়াল টু 8 আর এসি ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে এ বি, বিসি, এসি তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কি বলা হচ্ছে? ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে আমাদের বের করতে হবে ক্ষেত্রফল, বা যেটার ইংরেজি আমরা বলি এরিয়া। ক্ষেত্রফল ইকুয়াল টু হোয়াট? অবশ্যই আমাদের সূত্র জানা থাকা দরকার, যে ক্ষেত্রফলের সূত্রটা কি। এটা তো বিষমবাহু ত্রিভুজ যার কোনো বাহুই সমান নয়, অর্থাৎ এইটা একরকম, এটা আর এক রকম, এটা আর এক রকম, তিনটা বাহু তিন রকম, তাই এটা হচ্ছে একটা কি ত্রিভুজ? একটা বিষমবাহু ত্রিভুজ। যদিও বিষমবাহু শব্দটা এরা উল্লেখ করেনি, কিন্তু আমরা বাহুর দৈর্ঘ্য দেখেই বলে দিতে পারি যে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি? সূত্র হচ্ছে যে ক্ষেত্রফল, বা ইংরেজিতে যেটাকে আমরা বলি এরিয়া, ইকুয়াল স্কোয়ার রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা হচ্ছে এরিয়ার সূত্র। এখানে এ বি সি কি? এ হচ্ছে একটা বাহু, এটা বি হচ্ছে আর একটা বাহু, সি হচ্ছে আর একটা বাহু। আর এস এখানে কি? মনে রাখতে হবে, এখানে এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। মনে থাকবে আপনাদের, এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা কি? এই তিনটা বাহু যোগ করলে, 2 দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে আমরা বলতে পারি এখানে এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ভাগ হচ্ছে 2। এটা হচ্ছে এস এর মান। তাহলে এ প্লাস বি প্লাস সি ভাগ 2 যদি হয়, তাহলে এর মান 6, বির মান 8 আর সির মান 10। তাহলে 8 আর 6 14 আর 10 24। তাহলে যদি 24কে আমরা 2 দ্বারা ভাগ করি, 24 ভাগ 2, তাহলে কত হচ্ছে ফলাফল? 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি এস এর মান হচ্ছে 12। তাহলে এস যদি 12 হয়, আমরা আরেকবার একটু দেখি, 8 আর 6 14 আর 10 24, ঠিক আছে। তাহলে 12 হয়ে গেছে এস এর মান। তাহলে আমরা বসাবো কি? স্কোয়ার রুট এস মানে হচ্ছে 12। তাহলে 12 থেকে এর মান 6 বাদ দিলে আবার 6, এস মাইনাস বি, তাহলে 12 থেকে 8 বাদ দিলে 4, তাহলে থাকে এস মাইনাস সি। তাহলে এস মাইনাস সি মানে কি? 12 থেকে যদি 10 বাদ দিই থাকে কত? 2 থাকলো। তাহলে ইকুয়াল, আচ্ছা বলেন দেখি, 12 6 গুণ করলে কত হয়? 6 বারং 72, 72 দুগুণ কত? 144, 4 144-এ কত হয়? তাহলে 144 গুণন 4। তাহলে 4 4-এ 16, 6 হাতে কত? 1, 4 4-এ 16 আর 1-এ 17, 7 হাতে কত? 1, 4 1-এ 4 আর 1-এ কত? 5। তাহলে স্কোয়ার রুট কত হলো? 576। এই 576-কে যদি আমি স্কোয়ার রুট বা বর্গমূল করি, তাহলে আমি একটু করে দেখি 576-এর বর্গমূল কত আসে। এক জোড়া, এটা সিঙ্গেল, তাহলে 2 দুগুণ 4, কত থাকলো? 1। কাটে নামালাম কত? 76, তাহলে 1-এর দ্বিগুণ কত? 2। এখানে যদি 4 দেই, এখানেও যদি 4 দেই, তাহলে 4 24-এ 96 হয়, তাই না বিষয়টা? এখন 96 তো আর মিলতেছে না, তাহলে আমরা একটু এখানে দেখি একটু বেশি করে দেওয়া যাচ্ছে কিনা, আমরা একটু দেখি কোথাও আমাদের ভুল হলো কিনা। ঠিক আছে, আমরা ভুলটা বুঝতে পেরেছি, আমাদের কোথায় ভুল হয়েছে। খেয়াল করেন একটু ভালো করে যে এই 2-এর ডাবল কিন্তু এখানে 4 বসবে, আমরা 2 বসিয়ে ফেলেছিলাম। তাহলে এখানে যদি 4 দেই, এখানেও 4, তাহলে 4 44-এ কত হয়? 176। তাহলে আমরা একটু গুণ করে দেখি, 44 গুণন 4, 4 4 16, 6 হাতে 1, 4 4 16 আর 1-এ 17,
তার মানে কত হচ্ছে, 4 বসালে 44 হয়, 4 44-এ 176 হয়, তাহলে 0 হয়ে গেল। তার মানে আমাদের সঠিক উত্তর কত, 24 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তার মানে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত, 24, অবশ্যই বর্গ সেন্টিমিটার। যেহেতু সেন্টিমিটার সেন্টিমিটার দেওয়া আছে, গুণ করলে হয় বর্গ সেন্টিমিটার, যেহেতু এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো আমি আবারও বলছি যে ভুল হচ্ছে কিনা খুব ভালো করে আপনারা সতর্কতার সহিত খেয়াল করবেন, যারা অঙ্ক মোটামুটি ভালো পারেন। তো আমি আমার জানা মতে কোথাও ভুল সাধারণত রাখি না, আমি কয়েকবার রিভিশন দিয়ে অঙ্কগুলো আপনাদেরকে প্র্যাকটিস করাই, তারপরেও অযাচিত কিছু ভুল থেকে যেতে পারে। ওকে, তো ওই পর্যায়ে বলি, আমার কাছে যদি ম্যাথের আপনারা বেসিক শিখতে চান, একেবারে ধরে ধরে যদি ম্যাথ শিখতে চান, তাহলে 01642702760 এই নাম্বারে যোগাযোগ করেন। এবং নিবন্ধন এবং প্রাইমারির জন্য স্পেশাল ব্যাচ চলছে, ফি হচ্ছে 510 টাকা। কিন্তু যারা একেবারে বেসিক, একেবারে ধরে ধরে শিখতে চান, তাদেরকে 2000 টাকা কোর্স ফি দিয়ে একেবারে বেসিক ব্যাচে ভর্তি হতে পারবেন আপনারা। যতদিন ম্যাথের এই জার্নিটা আপনারা মানে কমপ্লিটলি মোটামুটি নিজেকে ইমপ্রুভ করতে না পারেন ম্যাথে, ততদিন পর্যন্ত এই জার্নিটা আপনাদের চলতেই থাকবে। আমি মিনিমাম 55 থেকে 60টা ক্লাস নিয়ে থাকি এই 2000 টাকা কোর্স ফি এর মধ্যে, পাশাপাশি আপনাদের শিট প্রোভাইড করি এবং আলাদাভাবেও আমি আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকি যদি ব্যাচে আপনারা না বোঝেন। ওকে, তো এই কারণে আপনারা অবশ্যই এই নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন এবং এই নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন। আর পাশাপাশি আপনারা যারা 11তম গ্রেড বা 12তম গ্রেড থেকে 16তম গ্রেডের পরীক্ষার্থী রয়েছেন, তারাও কিন্তু আমার কাছে স্পেশাল ব্যাচে ভর্তি হতে পারেন, পাশাপাশি বেসিক ব্যাচে ভর্তি হতে পারেন। ঠিক আছে, তো এবারে আমরা পরের অঙ্কগুলোতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে ঐকিক নিয়মের একটা অঙ্ক এটা। যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? 9, 12, 15 নাকি 8? তাহলে যদি আমরা ঐকিক নিয়মের সাহায্যে অঙ্কটা করতে চাই, যেহেতু ঐকিক নিয়মের অঙ্কই এটা, তাহলে কি বের করতে বলেছে সেটা আমরা আগে ফাইন্ড আউট করব। কাজটি কত দিনে শেষ হবে, তার মানে দিন বের করতে বলেছে। এইটা আমাদের শুরুতে আগে দেখতে হবে। দেখার পর আমরা প্রথম লাইনটা খেয়াল করব যে যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, এইটুকু পর্যন্ত কিন্তু প্রথম লাইনের আমাদের মানে খেয়াল রাখতে হবে যে জন এবং দিন, এখানে 9 জন, এখানে 12 দিন। তাহলে যেহেতু দিন বের করতে বলেছে, দিনটা ডান দিকে আছে কিনা, যদি না থাকে করে নিতে হবে। তো এখানে খুবই সুন্দরভাবেই দিনটা ডান দিকেই রয়েছে, যে 9 জন 12 দিন। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 9 জন লোক একটি কাজ করতে পারে কত দিনে? 12 দিনে। বাকিগুলো কিন্তু আমি লিখলাম না, আমি এখানে উজ্জ্ব রেখে দিলাম, বললাম যে 9 জন লোক একটি কাজ করতে পারে 12 দিনে। তাহলে ঐকিক নিয়মের ইংরেজি কি? ইউনিটারি মেথড। তাহলে এককে যদি আমরা প্রকাশ করি এটাকে, তাহলে একজন লোক কয় দিনে করতে পারবে? মনে রাখবেন ঐকিক নিয়মের অঙ্ক করার সময় যদি কম বুঝায় তাহলে ভাগ হবে, আর যদি বেশি বুঝায় তাহলে গুণ হবে। সরি, একটু প্রবলেম হয়ে গিয়েছিল আমার। তাহলে বেশি মানে কি বললাম? বেশি মানে হচ্ছে গুণ। তাহলে কি হবে? 9 জন লোক কাজটা করতে পারে 12 দিনে, তাহলে একজনের ওই কাজটা করতে সময় বেশি লাগবে না কম লাগবে? আপনারা নিজেরাই বলেন। অবশ্যই বেশি লাগবে। তার মানে বেশি মানে কি? বেশি মানে গুণ। তার মানে 12 গুণন হচ্ছে 9। তাহলে আবার বলছি যে 9 জন ওই কাজটা করতে পারে 12 দিনে, তাহলে একজন কাজটা করতে পারবে অনেক বেশি দিনে, তার মানে বেশি মানে হচ্ছে গুণ। তাহলে এখন প্রথম লাইনটা আপনারা ভুলে যাবেন। তাহলে একজন পারে এত দিনে। তাহলে এবার অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করা হলো। আচ্ছা, আগে কয়জন ছিল? 9 জন। এখন আরও 3 জন যদি কাজে যোগ দেয়, তাহলে 9 3 12 জন হলো। তাহলে এবার 12 জন পারবে, নিশ্চয়ই কম দিন সময় লাগবে, কেননা একজন পারে এত দিনে। তাহলে এবার 12 জন পারবে কম দিনে, তার মানে উপরে 12 গুণন 9, আর নিচে কত? এই 12 নিচে চলে আসলো। তাহলে 12 12 ক্রস, তাহলে কয় দিন? উত্তর হচ্ছে 9 দিনে। তার মানে 3 জন লোক নিয়োগ করলে, অতিরিক্ত যদি 3 জন লোক আমরা নিয়োগ করি, তাহলে কাজটা শেষ হবে কত দিনে? কাজটা শেষ হবে 9 দিনে। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 9 দিন। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি বাঁধ তৈরি করতে 250 জন শ্রমিকের 24 দিন লাগে। 15 দিনে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? এখানে কিন্তু বলা হচ্ছে যে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে, তাহলে জন বের করতে বলেছে। এবার যেটা বের করতে বলেছে মানে অতিরিক্ত কতজন, এটা তো বের করতে বলেছে, তার মানে জন বের করতে বলেছে। তাহলে আমরা প্রথম লাইনটা পড়বো যে একটি বাঁধ তৈরি করতে 250 জন শ্রমিকের 24 দিন লাগে, এটা হচ্ছে প্রথম লাইন। তাহলে দেখতে পাচ্ছি যে ডান দিকে দিন রয়েছে আর বাম দিকে রয়েছে জন, তাহলে জনটা ডান দিকে করতে হবে। তাহলে আমরা লিখব যে 24 দিনে একটি বাঁধ তৈরি করতে পারে কতজন?
250 জন। এটা আমরা এইভাবে লিখলাম, মানে ঘুরায় লিখলাম, যেহেতু জন বের করতে বলেছে জনটাকে আমরা ডান দিকে রাখলাম। এইবার আমরা চিন্তা করব কয় দিনে? একদিনে ওই বাতটা তৈরি করতে পারবে বলেন তো? অনেক বেশি লোক লাগবে কিনা একদিনে তৈরি করতে? যেহেতু 24 দিনে করতে পারে একটা বাথ তৈরি 250 জন লোক, তাহলে একদিনে করতে গেলে তো অনেক লোকের দরকার, মানে বেশি লোকের দরকার। তাহলে বেশি মানে গুণ, তাহলে 250, একটু ভালো করে লিখি যে 250 গুণন হচ্ছে 24, এতজন লোকের প্রয়োজন পড়বে। এবার তাহলে প্রথম লাইনটা মন থেকে বাদ দিয়ে দিবেন, আমি কেটেই দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা তো কাটতে পারবেন না পরীক্ষার হলে, যদি রিটেন পরীক্ষা দেন। আর যদি এমসিকিউ দেন তাহলে তো কোনো সমস্যা নেই। তাহলে এবার বলা হচ্ছে যে 15 দিনে কাজটি শেষ করতে, তার মানে এবার 15 দিনে কাজটা শেষ করতে পারে। তাহলে এবার একদিনে যেহেতু এতজন লোক লাগবে, এবার 15 দিনে শেষ করতে গেলে একটু কম লোকের প্রয়োজন হবে। তাহলে 250 গুণন 24 ভাগ হচ্ছে 15। আমরা যদি কাটাকাটি করি 3 5 15 থাকলো 5, 5 5 25, শূন্য দিয়ে দিলাম। 3 দিয়ে যদি 24কে কাটি, 3 8 24, 8, তাহলে 8 50-এ কত হয়? 8 50-এ 400 জন লোকের প্রয়োজন পড়বে। ওকে, কতজন? 8 50-এ 400 জন। তাহলে এখানে কিন্তু বলেছে যে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। আচ্ছা বলেন তো, আগে থেকে শ্রমিক কর্মরত কতজন? 250 জন। তাহলে শ্রমিক যেহেতু 250 জন কর্মরত, তাহলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে 400 মাইনাস 250। তাহলে 400 থেকে 250 বাদ দিলে কত থাকে? 150 জন। তার মানে অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন আমাদের 150 জন। এইভাবে আমাদের কিন্তু বুঝে বুঝে অঙ্ক করতে হবে। খুব সহজ ছিল না কিন্তু অঙ্কটা, দেখতে মনে হচ্ছে খুবই সহজ, কিন্তু একটু ঘুরানো পেঁচানো কিন্তু রয়েছে। যারা ঐকিক নিয়ম ভালো বোঝেন তাদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু যারা কিছুটা কম বোঝেন তাদের কাছে কিন্তু এই ধরনের অঙ্কই অনেক করতে অনেকটা সময় লেগে যায়। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো এই পর্যায়ে একটু বলি, যারা সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে দেন, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন আপনারা। ওকে, এবার আমরা পরেরটাতে যাব। এবার এই অঙ্কটা আমি আপনাদের করতে দিব হোমওয়ার্ক হিসেবে। 30 জন লোক একটি কাজ 21 দিনে করতে পারে, ওই কাজ 18 দিনে করতে নতুন কতজন লোক লাগবে? 35, 5, 25 নাকি 65? ঠিক আছে, অবশ্যই আপনারা অঙ্কটা করবেন, করে কমেন্ট সেকশনে আমাকে উত্তরটা জানাই দেবেন আপনারা। ঠিক আছে, যে ঐকিক নিয়মের 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এত। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাব। এবার ঐকিক নিয়মের এই অঙ্কটা দেখেন। চাকরির পরীক্ষায় বারবার আসা অঙ্কসমূহের মধ্যে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই অঙ্কটা। ঠিক আছে, বলা হচ্ছে একটি দুর্গে 500 জন লোকের 27 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পর, আচ্ছা বলেন তো 3 দিন পর মানে কি? ওই 500 জন লোক কিন্তু ওই 3 দিন খেয়েছে। 3 দিন পর মানে বোঝাচ্ছে যে এই 27 দিনের খাবার মজুদ ছিল, এখন আর 27 দিনের খাবার মজুদ নাই। 3 দিন যেহেতু পার হয়ে গিয়েছে, এখন খাবার মজুদ আছে 24 দিনের। তার মানে এই 3কে আমরা ক্রস করে দিব, 27ও ক্রস হয়ে গেল, এখানে 24 চিন্তা করবেন। তার মানে এখন মজুদ আছে 500 জন লোকের 24 দিনের খাবার, যেহেতু 3 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। এবার বলেছে অতিরিক্ত 400 জন লোক আসলো, অবশিষ্ট খাদ্যে সব লোকের আর কতদিন চলবে? আচ্ছা, অতিরিক্ত 300 জন লোক আসা মানে কি? এটা কেটে দিলাম, এখন লোক কিন্তু 800, আগে ছিল 500 লোক, এখন 300 এসেছে, আরও নতুন 800 লোক। তার মানে 300 কাটা, 300 জায়গায় 800, 3 দিন কাটা, 27 দিন কাটা, এখানে কত? 24। তাহলে এবার খেয়াল করেন যে 500 জন লোকের খাবার আছে 24 দিনের, তাহলে 800 জনের আছে কত দিনের? যেহেতু দিন বের করতে বলেছে, তাহলে আমরা লিখব 500 জনের আছে 24 দিনের, তাহলে 1 জনের আছে কত দিনের? তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 500 জনের খাবার আছে 24 দিনের। তাহলে 1 জনের খাবার আছে, তাহলে 24 গুণন 500 অনেক বেশি দিনের। তাহলে এবার 800 জনের খাবার আছে, তাহলে কোথায় যাবে এই 800? নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে যে এই 800 জনের খাবার আছে কম দিনের, তাই না? তাহলে কম মানে কি? ভাগ হয়ে যাবে 800 দ্বারা। তাহলে 2 0 2 0 ক্রস, তাহলে 3 8 24 3, তাহলে 3 5 কত? 15 দিনের। তার মানে হচ্ছে সব মানে অবশিষ্ট খাদ্যের সব লোকের কয়দিন চলবে? আর 15 দিন চলবে। আমি যদি ভুল না করে থাকি কোথাও, তাহলে জাস্ট এইভাবেই যদি আপনারা বুঝতে পারেন অঙ্কটা, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো দেখেন ঐকিক নিয়মের আরেকটা অঙ্ক আছে আমার, একটু আমি করাচ্ছি অঙ্কটা, মনে হয় 4 নম্বর অঙ্ক এটা। তো দেখেন কি বলা হচ্ছে যে কোনো দুর্গে 1000 জন সৈনিকের 70 দিনের খাদ্য আছে। ভালো কথা। 10 দিন পর, আচ্ছা 10 দিন পর মানে কি? এই 10 দিন তো 1000 জন খেয়েছে, তাহলে 10 কাটা 70ও কাটা, তাহলে আর 60 দিনের খাবার আছে। এবার বলছে আরও 200 জন লোক আসলো, তাহলে আরও 200 জন লোক আসা মানে কি? এটা বাদ। এবার 1000 আর 200 কত হয়? 1200 জন লোক। তাহলে কত দিন চলবে? দিন বের করতে বলেছে। মনে রাখবেন আপনারা একটা জিনিস, যে জন আর দিন প্রথম লাইনে যেটা থাকে সেটা গুণ হবে, আর পরের লাইনে যেটা থাকবে জন থাকুক আর দিন থাকুক সেটা দ্বারা ভাগ হবে। তাহলে জন আছে, দিন আছে, তাহলে জন আর দিন গুণ হয়ে যাচ্ছে, তাহলে 1000 গুণন 60,
পরে কি আছে, পরে জন আছে, তাহলে জন দ্বারা ভাগ করলে দিন চলে আসবে। তাহলে 1 শূন্য 2 শূন্য 1 শূন্য 2 শূন্য কাটা, তাহলে 6 দুগুণ কত 12, 2 2 দিয়ে যদি 100কে কাটি তাহলে 50, তাহলে কত দিন চলবে, 50 দিন চলবে। দেখেন মুহূর্তের মধ্যেই কিন্তু কঠিন অঙ্কগুলো সহজেই সমাধান হয়ে যাবে। এই জন্য অঙ্ক আপনাদেরকে বুঝতে হবে, মূলত বেসিক বোঝাটাই মানে বুঝতে পারাটাই কিন্তু খুব জরুরি বিষয়। এরপরে আপনারা শর্টকাট মেথড বলেন, সুপার শর্টকাট মেথড বলেন, এগুলো কিন্তু আপনারা প্রয়োগ করে দিতে পারবেন। ঠিক আছে, এই জন্যই কোর্সে জয়েন করা আপনাদের জন্য জরুরি। দেখেন একটু মনোযোগ দেন, যে এখন হয়তো আপনাদের দরকার নাও হতে পারে আমার সঙ্গে যোগাযোগ করার, হয়তো আপনারা ভাবছেন যে কিছুদিন পরে আপনারা কোর্স করবেন, অথবা অনেকেরই এখনই হয়তো প্রয়োজন হতে পারে। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আরও একবার, 01642702760। ওকে, আমার পড়ানোর স্টাইল যদি ভালো লাগে, আমার কথা যদি বুঝতে পারেন, তাহলে আমার ব্যাচে কেবল জয়েন করবেন, আদারওয়াইজ কিন্তু জয়েন করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমাকে। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, এটা সুদেরও অঙ্ক বলতে পারেন, আবার ঐকিক নিয়মের প্যাটার্নেও আমরা সাজাতে পারি অঙ্কটাকে। বলা হচ্ছে 500 টাকার 5 বছরের সুদ 100 টাকা, 2000 টাকার 5 বছরের সুদ কত, কি বের করতে বলেছে, সুদ বের করতে বলেছে। তো প্রথম লাইনে সুদ কোথায় আছে, সুদ ডান দিকে আছে, কোনো প্রবলেম নাই, আমরা লিখে ফেলবো। তাহলে কি লিখব, 500 টাকার, ভালো করে বুঝবেন হ্যাঁ, 500 টাকার 5 বছরের সুদ ইকুয়াল কত টাকা, 100 টাকা। আমি এখানে লিখে রাখলাম। তাহলে ঐকিক নিয়ম যেহেতু, পরের লাইনে কি করি আমরা লিখি 1 টাকার সুদ কত হবে, একটা একটা করে চিন্তা করবেন। আচ্ছা, 500 টাকার সুদ 100 টাকা, তাহলে 1 টাকার সুদ কম হবে না বেশি হবে, নিশ্চয়ই কম হবে। তাহলে কম হলে কি ভাগ, তাহলে 100-র নিচে কে চলে আসবে, 500। এখানে কিন্তু এই 5-এর কোনো লেনদেন নাই, যেহেতু 500-র নিচে 1 বসিয়েছি, এই 1 এখানে অন্তর্ভুক্ত হবে। এবার পরেরটা আসেন, এটা কমপ্লিট আমাদের, এটা আমি একটু মুছে দিলাম, এটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখেন কি করব আমরা। এবার 5 বছরের সুদ 100 টাকা, তাহলে 1 বছরের সুদ কত, তাহলে 5 বছরের সুদ যদি 100 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কম হবে না বেশি হবে, নিশ্চয়ই কম হবে। তাহলে কম হলে ভাগ, তাহলে 100-র নিচে 5ও চলে আসলো। ক্লিয়ার? এবার এই লাইনটাকে আপনারা ভুলে যান, এই লাইনটার কোনো প্রয়োজন নাই। এবার 1 টাকার 1 বছরের সুদ এত টাকা, এটা যত টাকাই হোক না কেন আপনাদের চিন্তা করার কোনো দরকার নাই, যে আপনারা ধরে নেবেন 10, 20, 30, 50 যা খুশি ধরে নেবেন, যে 1 টাকার 1 বছরের সুদ এত টাকা। এবার আসেন 2000 টাকার সুদ কি হবে, তাহলে 1 টাকার সুদ যদি এত টাকা হয়, 2000 টাকার সুদ কম হবে না বেশি হবে, নিশ্চয়ই বেশি হবে। তাহলে বেশি হলে গুণ, তাহলে গুণ মানে এখানে যদি গুণ দিয়ে দেই তাহলে উপরে চলে যাচ্ছে, তার মানে 100 গুণন 2000, আর নিচে কত হচ্ছে, নিচে 500 গুণন 5। সরি, একটা কল এসেছে। তাহলে দেখেন যেটা বলতেছিলাম, যে 1 টাকার 1 বছরের সুদ যদি এত টাকা হয়, তাহলে 2000 টাকার সুদ কম হবে না বেশি হবে, নিশ্চয়ই বেশি হবে। তার মানে বেশি মানে গুণ, তাহলে গুণ মানে উপরে চলে গেল, ভাগ মানে নিচে চলে আসবে। এবার চিন্তা করেন যে 1 বছরের সুদ যদি এত টাকা হয়, তাহলে 5 বছরের সুদ কি হবে, আরও বেশি হওয়ার কথা, তাহলে বেশি হলে আবার গুণ, তাহলে গুণন 5 হয়ে গেল। এইভাবে ঐকিক নিয়মের জিনিসগুলো কোনোটা উপরে যায়, কোনোটা নিচে যায়। মুখস্থ করলেই আপনারা ধরা খেয়ে যাবেন। মুখস্থ করা মানেই আপনারা নিজেরা নিজেকে ফাঁকি দিচ্ছেন, কখনোই বুঝতে পারবেন না যদি মুখস্থ রাখেন যে এটা উপরে যাবে এটা নিচে যাবে, কেননা শত শত অঙ্ক রয়েছে। তাহলে 5 5 কাটা, তাহলে 100 দিয়ে যদি আমরা 500কে কাটি তাহলে 5, ঠিক আছে। 5 দিয়ে যদি আমরা 2000কে কাটি, 4 5 20 আর 2টা শূন্য, তাহলে কত হচ্ছে, 400। তার মানে সঠিক উত্তর হচ্ছে 400। তাহলে 500 টাকার 5 বছরের সুদ যদি 100 টাকা হয়, তাহলে 2000 টাকার 5 বছরের সুদ কত, আপনারা এমনিতেও চিন্তা করলে কিন্তু বের করতে পারতেন। তাহলে বলেন তো দেখি, 500 টাকার 5 বছরের সুদ 100 টাকা, তাহলে প্রতি বছর কয় টাকা করে সুদ হয়েছে, প্রতি বছর 20 টাকা করে সুদ হয়েছে। তাহলে 1 বছরে 20 টাকা, আরেক বছরে 20 টাকা, এইভাবে 5 বছরে 100 টাকা হয়েছে। তাহলে 20 টাকা করে সুদের হার 20 টাকা। তাহলে এবার 2000 টাকার যদি আমরা সুদ হিসাব করি, তাহলে 2000 টাকার 20% সুদ কত হয় বলেন তো দেখি, 20 ভাগ 100। তাহলে শূন্য দুইটা কাটা, তাহলে 20 20-এ গুণ করলে কত হয়, 400। তার মানে বিষয়টা হচ্ছে যে এইভাবে, তো দরকার নাই এই হিসাবটা করার দরকার নাই, আপনারা জাস্ট ভুলে যান, এই হিসাবটা আমাদের করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তো আমরা জাস্ট ঐকিক নিয়ম যেহেতু করতেছি, আমরা ঐকিক নিয়মই হচ্ছে এখানে অ্যাপ্লাই করছি। তো আমি এটা মুছে দিচ্ছি। এবার আমরা পরেরটাতে চলে যাব।
দেখেন এই ধরনের অঙ্ক কিন্তু আমি করে দিয়েছি আপনাদেরকে, তো আরও একবার করে দিচ্ছি যে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে ক্ষুদ্রতম কোনটা সেটা বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, আমরা কম্পেয়ার করব কিভাবে, এই কোনাকুনি গুণ করে। তাহলে 3 6 18 প্রথমটার নিচে বসাবো, 4 5 20 দ্বিতীয়টার নিচে বসাবো। বলেন তো দেখি 20 বড় না 18 বড়? নিশ্চয়ই 20 বড়, যেহেতু ছোটটা বের করতে বলেছে তাই এটা ক্রস করে দিব আমরা। তাহলে এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার করব। তাহলে আমরা একটু অন্য কালার ব্যবহার করি যাতে আপনাদের সুবিধা হয় দেখতে। তাহলে 3 আর 9 গুণ করে 3 নং 27 এটা নিচে বসাবো। তাহলে 4 আর 7 গুণ করে 4 7 28 এটা নিচে বসাবো। যেহেতু 28 বড় তাহলে বড়টা ক্রস করে দিব। এবার আমরা এই দুটো কম্পেয়ার করব। তাহলে বলেন তো দেখি 3 আর 13 গুণ করব, তাহলে 3 13 39 বসালাম। আর 4 আর 9 গুণ করব, তাহলে 4 নং 36। আচ্ছা বলেন তো কোনটা বড়? 39 বড়, তাহলে এটা ক্রস করলাম। তাহলে নির্ণেয় ছোট সংখ্যা হচ্ছে 9/13। ঠিক আছে, এইভাবে আপনাদের করতে হবে কিন্তু এই ধরনের অঙ্ক। তো দেখেন এটা একটু মুছে দিচ্ছি, আমি পরের অঙ্কটাতে চলে যাব, দেখি পরের অঙ্কটা কি দেওয়া ছিল। তো দেখেন এই যে একটা অঙ্ক, এখানে যদি আমরা গুণ করতে চাই তাহলে কিন্তু আমাদের একটু সময় বেশি লেগে যাবে। কেন বেশি লাগবে? কারণ এই 14 আর 19 যদি আমি গুণ করি, তাহলে আবার 17 আর 16 যদি আমি গুণ করি, যেহেতু বড়টা বের করতে বলেছে, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে, যে সময়টা একটু বেশি লাগবে। তো সময় পরীক্ষার হলে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এই কারণে সময় তো সেভ করতে হবে। এই জন্য আমরা কি করব, এবার এই 17 আর 14 বিয়োগ করব। বিয়োগ করলে কত থাকে? 3। তাহলে 15 16 17 3 থাকলো। 16 থেকে 19 17 18 19 3 থাকলো। 31 থেকে 34 3 থাকলো। 34 থেকে 37 34-এর পর 35 36 37, তাহলে 3 থাকলো। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক ক্ষেত্রেই আমাদের পার্থক্য হচ্ছে 3। তো এখন আমরা কি করব, এই 3 দিয়ে 14কে ভাগ করব। তাহলে 3 4 12, তাহলে 4 দশমিক সামথিং। 3 দিয়ে 16কে ভাগ করব, তাহলে 3 5 15 5 দশমিক সামথিং। 3 দিয়ে 31কে ভাগ করব, 3 10 30 10 দশমিক, মানে যে কোনো কিছু একটা হবে। আর 3 দিয়ে 34কে ভাগ করব, তাহলে কি হবে? তাহলে 10 3 11 33, তাহলে 11 দশমিক সামথিং। আচ্ছা বলেন তো 4 বড় 5 বড় 10 বড় নাকি 11 বড়? নিশ্চয়ই 11 বড়, বোঝা যাচ্ছে। তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে 34/37। দেখেন মুহূর্তের মধ্যেই কিন্তু আপনারা উত্তরটা বের করে ফেলতে পারবেন যদি এইভাবে আপনারা কম্পেয়ার করেন। তবে গুণ করলেও কিন্তু হবে, তবে গুণ করলে আপনাদের সময় কিছুটা কি লাগবে, বেশি লাগবে। ওকে, এবার আমরা আরেকটাতে চলে যাচ্ছি। তো দেখেন আরও অঙ্ক রয়েছে। তো এই অঙ্কটা আপনারা চাইলে নিজেরাই করতে পারেন, আমি যেভাবে আপনাদেরকে করে দেখালাম সেইভাবে আপনারা এই অঙ্কটা কিন্তু করে ফেলতে পারেন। ঠিক আছে, এবার পরেরটা দেখি। তো দেখেন এটা আপনারা চাইলে করতে পারেন, এরপরে আপনারা এটা করতে পারেন। এটা তো খুবই সহজ, এইভাবে কম্পেয়ার করে আপনারা করতে পারবেন। আর একটা আমি দেখাচ্ছি, এটাও করতে পারবেন, এটাও আপনারা করতে পারবেন। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন যাতে করে পরীক্ষার হলে আপনাদের সময় অনেকটা সেভ হয়। ঠিক আছে, এই যোগ বিয়োগ গুণ ভাগ এই বিষয়গুলো করতে কিন্তু আপনাদের সময় লেগে যায়। এই জন্য খুব বেশি প্র্যাকটিস করলে পরীক্ষার হলে আপনাদের জন্য বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে। ওকে, এবার আমরা অন্য ধরনের অঙ্কে চলে যাচ্ছি। দেখেন বীজগণিতের এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু বারবার আসে অঙ্ক, খুবই সহজ অঙ্ক কিন্তু বারবার আসে। বলে তো দেখি কি দেওয়া আছে? দেওয়া আছে কিন্তু আমাদের a + 1/a = 3। মান বের করতে হবে কিসের? মান বের করতে হবে a² + 1/a², এটা ইকুয়াল টু হোয়াট? এখন বলেন তো দেখি এটাকে কিসের আদলে সাজানো যায়? a তার উপর স্কোয়ার, এটাকে আমরা সাজাতে পারি b তার উপর স্কোয়ার। তাহলে a² + b² এই আদলে এটাকে সাজানো যায়। তাহলে a² + b² এর আদলে যদি আমরা সাজাই, তাহলে আমরা সাজাতে পারি a + b তার উপরে কি হোল স্কোয়ার -2ab। তাহলে 2 × a × b। ওকে, জাস্ট এইভাবে a² b² এর অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করলাম। তাহলে a + 1/a এর মান 3 দেওয়া আছে, তার মানে 3 এর উপর স্কোয়ার বসাই দিলাম, -2 a কাটা, তাহলে 2 1 2। তাহলে বলেন তো 3 3 9 -2, তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত থাকে? 7। তার মানে সঠিক উত্তর হচ্ছে খ। এবার আমরা পরেরটা দেখব। ওকে, তাহলে দেখেন পরের অঙ্কটাতে কি বলা আছে। বলা আছে দেখেন x = √3 + √2 হলে x² + 1/x² এর মান কত? এই অঙ্কটা কিন্তু কিছুটা কঠিন রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা যদি এই যে x² + 1/x² এটার মান বের করতে চাই, এটা ইকুয়াল টু হোয়াট, এটা যদি বের করতে চাই, তাহলে দেখেন আমি প্রয়োগ করে দিচ্ছি a² + b² এর সূত্র বা অনুসিদ্ধান্ত, আপনারা যাই বলেন না কেন। তাহলে এখন যদি আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করি, তাহলে অনুসিদ্ধান্তটা কিন্তু এরকম হয় a + b² - 2ab, তাহলে 2 × x × 1/x। এখন এই x x কাটা যাবে, এটাতে কোনো প্রবলেম নাই, 2 1 2 হবে, কিন্তু x + 1/x এর মান দরকার কিন্তু আমাদের, আর মান আছে কিন্তু এখানে শুধু x এর। তো মনে রাখবেন দেওয়া আছে x = √3 + √2, আর যেহেতু এখানে x না, এর সাথে 1/x রয়েছে, আমরা কিন্তু 1/x এর মানটা বের করতে পারি এর বিপরীত চিহ্ন বিশিষ্ট হচ্ছে সাইন দিয়ে।
তাহলে √3 - √2 হবে 1/x এর মান। এটা পাশাপাশি যদি সংখ্যা থাকে, অর্থাৎ এটা 3, এটা 2, এটা 5, এটা 4, এটা 7, এটা 6, তাহলে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হয়। তাহলে x এর মান √3 + √2 আর 1/x এর মান √3 - √2। তাহলে আমরা x + 1/x এর মান সহজেই বের করে ফেলতে পারি। তাহলে x এর মান √3 + √2 আর 1/x এর মান +√3 - √2। তাহলে এটা আর এটা ক্রস হলো, তাহলে 2√3 হচ্ছে কার মান? x + 1/x এর মান। তাহলে এখন যদি আমরা এটা বসাই দেই, তাহলে 2√3 তার উপর কি স্কোয়ার -2, x কাটা যাচ্ছে। তাহলে বলেন তো দেখি, 2 এর উপর স্কোয়ার, √3 এর উপর স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার ইন্টু √3 তার উপর কি স্কোয়ার, মাইনাস হচ্ছে 2। তাহলে 2 × 2 = 4 আর স্কোয়ার রুট কাটা যাচ্ছে ইন্টু 3 -2। তাহলে 3 × 4 = 12, 12 থেকে 2 গেলে কত থাকে? 10। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 10। তো দেখেন, বীজগণিতের এই অঙ্কগুলো অনেক কিন্তু সহজ অঙ্ক, কিন্তু যদি কোন সূত্র বা কোন অনুসিদ্ধান্ত প্রয়োগ হবে যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে কিন্তু প্রবলেম, তাহলে কিন্তু হবে না। ওকে, তো আমি কয়েকটা এই আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা করবেন। যদি করতে না পারেন তাহলে বলবেন যে বীজগণিতের অঙ্কগুলো আপনাদের হচ্ছে বেসিক জানার দরকার আছে কিনা, বা আমার কাছে বীজগণিতের অঙ্কের কোনটা অনুসিদ্ধান্ত, কোনটা মান নির্ণয়ের সূত্র প্রয়োগ হয়, অর্থাৎ কখন অনুসিদ্ধান্ত বা কখন কোন সূত্র প্রয়োগ হয় আপনারা বুঝবেন কিভাবে। এটা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে স্যার কখন কোন সূত্র প্রয়োগ হয় এটা আমি বুঝতে পারি না, কিভাবে বুঝবো। তাহলে স্পেসিফিক আমি ভিডিও বানাই দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আপনারা কমেন্ট করেন না অনেকেই, এই জন্য আমি কিন্তু বুঝতে পারি না যে কোন ধরনের ভিডিওগুলো আপনাদের চাওয়া। ওকে, আপনারা কিন্তু মোটামুটি পেইড ব্যাচের সেবাগুলো ফ্রিতেই পাচ্ছেন এখানে। আরও যারা অতিরিক্ত আমার কাছে শিখতে চান, জানতে চান, তারা পেইড ব্যাচে জয়েন করতে পারেন, ঠিক আছে। আর যারা মনে করেন যে মোটামুটি আমি ভালো পারি ম্যাথ, তারা কিন্তু এই ফ্রি ভিডিওগুলো দেখেই অনেকটা অগ্রসর আপনারা হতে পারেন। তো আমি আরও 2-3টা দিচ্ছি, আপনারা করবেন। ওকে, তাহলে দেখেন, এই অঙ্কটা করবেন 8 নম্বর, এরপরে 9 নম্বরটা করবেন, 10 নম্বরটা করবেন, 11 নম্বর অঙ্কটা করতে পারেন, 12 নম্বরটা করতে পারেন। এরকম কিন্তু অসংখ্য অঙ্ক কিন্তু এখানে রয়েছে, আমার এই লিস্টে হিউজ পরিমাণ অঙ্ক রয়েছে। আপনারা চাইলে এগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারেন। আমি বীজগণিত থেকে প্রায় 100-র কাছাকাছি অঙ্ক করাই আমাদের যারা পেইড ব্যাচের শিক্ষার্থী। ওকে, মানে চাকরির পরীক্ষায় সাম্প্রতিক সময় এবং অতীতে এমন কোনো অঙ্ক নেই যেগুলো তাদেরকে প্র্যাকটিস করানো হয় না। আপনারা সিরিয়াল দেখেই বুঝতে পারতেছেন হয়তো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। ওকে, আর ভিডিওটাতে মাস্ট বি একটা লাইক দিবেনই দিবেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।